যে খবরের দিকে এবার নজর রাখবো, সুভাষ সরকারকে চোর স্লোগান। তালডাংরার ছবি আপনারা দেখছেন কাউন্টিং সেন্টারের বাইরে। কিছুক্ষণ আগেও এই ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে সুভাষ সরকারের গাড়ি ঘিরে চোর স্লোগান তোলা হয়। তার পাশাপাশি তাকে দেখে গো ব্যাক স্লোগান তোলা হয়। কাউন্টিং সেন্টারের বাইরে চোর স্লোগান তৃণমূলের। পাল্টা তৃণমূলকে কটাক্ষ সুভাষ সরকারের। কেন তাকে গো ব্যাক স্লোগান, কেন তাকে দেখে চোর চোর স্লোগান? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কি হয়েছিল সেখানে? তালডাংরার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, বিস্তারিত জানবো। দেবব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দেবব্রত, একেবারে দেখো, সুভাষ সরকার যখন আজ বাঁকুড়া থেকে তালডাংরা যে উপনির্বাচনে কাউন্টিং সেন্টার রয়েছে সেখানে বিজেপির যে টেন্ট, সেই টেন্টে আসছিল, ঠিক তখনই তৃণমূল কর্মী সমর্থকেরা তার গাড়ি ঘিরে রীতিমতো চোর চোর স্লোগান দেয়, গো ব্যাক স্লোগান দিতে থাকে। কারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দাবি, বিগত 5 বছরে কেন্দ্রীয় এই প্রাক্তন মন্ত্রী, তিনি বাঁকুড়ার সাংসদ ছিলেন, সেই সময় এলাকায় উন্নয়ন করেনি, এলাকার বিভিন্ন ফান্ডের টাকা তিনি চুরি করেছেন, উনি কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজ যখন ওই কাউন্টিং সেন্টারে অর্থাৎ তৃণমূল টেন্টের সাইড দিয়ে যখন সুভাষ সরকারের গাড়ি যায়, তখনই তৃণমূল কর্মী সমর্থকেরা তার গাড়ি আটকে দেয় এবং আটকে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, চোর চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে সুভাষ সরকার, তিনি বলছে এটা তৃণমূলের কালচার, তারা এই ধরনের কাজ করে। অথচ তৃণমূল কংগ্রেসের কর্মী বলছে, কারণ এর আগে যে সাংসদ ছিলেন বাঁকুড়ায়, তিনি উন্নয়ন করেননি, বর্তমানে যিনি সাংসদ রয়েছেন তিনি উন্নয়ন করছেন, যে কারণে এই ধুমধুমার শুরু হয়। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে সুভাষ সরকারকে ঘিরে, তার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান ওঠে। সুভাষবাবু এসেছিলেন, সুভাষবাবু উন্নয়ন যে 5 বছর সাংসদ ছিলেন, আমাদের এখানে একটা ইটের কাজ করেনি, একটা ইট পর্যন্ত লাগাইনি, তার জন্য উনাকে চোর বলছে। এখানে চলবে না, সিমলা বলে সুভাষ সরকার আমার এখানে ঠাই পাবে না। তৃণমূল দলটাই তো এরকম, ওরা কি গণতন্ত্রকে মানে নাকি? আরে অসভ্য ছোট লোক, যারা চোর হয় তারাই তো এরকম। ওদের কত চোরের লিস্ট দেবো? ওদের সাংসদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা লোক চোর। আর যত সিপিএম এর চোর গুলোকে তো সব নিয়েছে। এই যে ফাল্গুনী বাবু যে দাঁড়িয়েছে, তো ফাল্গুনী বাবু তো এর আগে সিপিএম করতো, ওর বাবা সিপিএম করতো। 24-এর উপরের নির্বাচন, টার্গেট 26 সব দলের কাছে। এবং ইতিমধ্যেই আমরা দেখছি বিজেপি শিবিরের তরফ থেকে বিজেপির একাংশ তারা বলতে শুরু করেছেন, আমাদের লক্ষ্য 2026 উপনির্বাচনের ফলাফল নিয়ে তারা ভাবিত নন। কিন্তু তার মধ্যেও এই যে 6 কেন্দ্রের উপনির্বাচন, কোথাও তো একটা এক্সপেকটেশন ছিল। আমরা জানি যে এই বাইপোলের ক্যারেক্টারটা ঠিক কি হয়, কিন্তু এই বাইপোল নিয়ে আমাদের যাবতীয় চিন্তা ভাবনা খানিকটা হলেও বদলে দিয়েছিল সাগরদিঘি এবং তার পরবর্তী সিচুয়েশন, সেটা আমাদের প্রত্যেকের জানা। আসলে এই নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। সঙ্গে রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে অতনু চ্যাটার্জি। অতনু, স্বাগত আপনাকেও। সঙ্গে রয়েছেন অ্যানালিস্ট দেবশ্রী ভট্টাচার্য, স্বাগত আপনাকেও। রয়েছেন দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে বাইরে থেকে, তৃণমূলের তরফ থেকে। দেবাংশু, স্বাগত। আমি শুরুতেই একবার দেবশ্রী বাবুর কাছে যাই, তারপর আমি ফিরবো একে একে সকলের কাছে। এই যে 6 ছক্কা হাঁকানো তৃণমূলের, এটা তো এমন কিছু না মানে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে এরকম তো কারোর এক্সপেকটেশন ছিল না, কিন্তু তবুও এই বাই ইলেকশনের রেজাল্টটা ইম্পর্টেন্ট। নিঃসন্দেহে ইম্পর্টেন্ট, কারণ এই এমন একটা রাজনৈতিক বাতাবরণ এখন পশ্চিমবঙ্গে রয়েছে যেখানে তৃণমূল বিরোধী কথা বলছে। এবং শুধু তাই নয়, এই কিছুদিন আগে একটা আরজিকরের ঘটনা, তার একটা সুদূর প্রসারী এফেক্ট পাওয়া যাবে বলে মনে করা হয়েছিল, কিন্তু নির্বাচনে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটা পাওয়া গেল না। গেল না তার মূল কারণ হচ্ছে, দেখুন, যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু এখনও একদম সমবেতভাবে কিন্তু তৃণমূলের সঙ্গেই রয়েছে। সেই ভোট বাক্সে কিন্তু কোথাও কোনো পেনিট্রেশন দেখা যায়নি। হারোয়া থেকে আরম্ভ করে আমরা সর্বত্র দেখি সীতা ইভেন্ট। এটা শুনতে শুনতে মনে হচ্ছে তৃণমূল বিরোধীদের কি একমাত্র ইস্যু, একমাত্র হাতিয়ার ছিল এই উপনির্বাচনের আগে শুধুমাত্র এই মাস মুভমেন্ট আরজিকরকে কেন্দ্র করে? আমি বলছি রুবেল, এক সেকেন্ড। এবং দেখুন, আরেকটা জিনিস যেটা পেনিট্রেট এবার তৃণমূল নতুন করে করতে পেরেছে, যে আদিবাসী সম্প্রদায়, জনজাতি সম্প্রদায় যেখানে রয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে, সেই ভোট ব্যাংকটা যেটা এতদিন এই 2016 থেকে বিজেপির সাথেই ছিল, সেখান থেকে কিন্তু ইরোশনটা কিন্তু পশ্চিমবঙ্গে
অনেকটাই কিন্তু বেশি হচ্ছে বিজেপির। কারণ যেখানে ধর্ম আর রাজনীতি মেলা দেওয়া যাচ্ছে না, যেমন ধরুন নাগপুরে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, যেখানে আম্বেদকর সাহেবের গলায় মূর্তিতে মালা দেওয়ার সময় অতি উৎসাহী বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম বলেছিলেন, সেখানে কিন্তু বিরোধিতা এসেছিল কেন জয় ভীম বলা হবে না, অর্থাৎ জনজাতি মানুষদের তরফ থেকে। অর্থাৎ জনজাতি মানুষরা তারা কিন্তু ধর্মের সাথে রাজনীতির মিক্সচারটা কিন্তু এক লাইনে যেটা চাইছে বিজেপি সেরকম চলতে পারছে না। যে স্লোগান দিয়ে আজকে মহারাষ্ট্রে বৈতরণী পার হলো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। এই জন্যেই যেহেতু মাইনরিটি সম্প্রদায়ের পুরো টোটাল ভোটগুলোই প্রায় তৃণমূলের সঙ্গে আছে, প্লাস এই যে প্রকল্পগুলো, দেখুন যে কোনো সোশ্যাল প্রকল্পে দুটো দিক থাকা উচিত। একটা হচ্ছে সেটা কতটা সোশ্যাল রিসোর্স তৈরি করতে পারছে, দুই সেটা কত মানে যারা পিছিয়ে পড়া মানুষের সাপোর্ট দিতে পারছে। দেখুন এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে যে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার একটা তো নিশ্চয়ই একটা সোশ্যাল প্রকল্প, কিন্তু সেই নিয়ে ক্রিমি লেয়ার নেই কেন, নন ক্রিমি লেয়ারটা শুধু পাবে, এই তো প্রশ্ন রয়েছে। কারণ সবাই কেন পাবে, এটা আমাদেরও বক্তব্য। যারা যথেষ্ট পরিমাণে রোজগার করে, যারা আমি অনেককে জানি যারা প্রমোটার, মানে মিন্টিং মানি, তাদের ওয়াইফরাও এটা নিচ্ছে। এটাতে তো অর্থনৈতিক বৈষম্যটা বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা বাদ দিয়ে একটা মার্জিনাল মাদারিহাট, যেই মাদারিহাট বিজেপির ঘর বলে আমরা জানতাম, সেখানেও প্রথমবার ঘাসফুল ফুটলো। আপনার এক কথায় বিশ্লেষণ কি হবে, মাদারিহাটে কেন বিজেপির অঘটন? আমি এটা কেন বলছি যে জনজাতির মানুষরা কিন্তু ওই ধর্ম, অর্থাৎ বিজেপির ঘরে বিজেপি তাদের যে ভোট ব্যাংক মাদারিহাটের জনজাতি মন সেটা বুঝতে পারেনি সজলদা, তাই কি? মাদারিহাটে যেটা আপনারা দেখছেন ঘাসফুল, সেটা আসলে হাইব্রিড। হ্যাঁ, এটা হাইব্রিড ফুল, এটা তাড়াতাড়ি শুকোবে। এটা দেখুন, বিশ্লেষণ করেছেন ঠিক, বিশ্লেষণ যেভাবে সরলভাবে করলেন, নির্বাচনটা অত সরলীকৃত হয়নি, কারণ এখানে নির্বাচনই হয়নি। আমি বলছি দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া আজকে যদি ওনার ডিভোর্স হয়ে যায় আমার কিছু বলার নেই, উনি জিতেছিলেন 10,000 ভোটে। হ্যাঁ, আজকে ওনার বউ ওখান থেকে জিতলেন 1,30,000 ভোটে। স্ত্রী তো মান রাখলেন, বলছি তো, স্ত্রী আর স্বামীকে মানবে কেন? স্ত্রী তো স্বামীকে মানবেই না। আপনি আমাকে বলুন, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয়, 7টা বিধানসভা থেকে যে ভোটে জেতেননি, একটা বিধানসভা থেকে সেই ভোটে উনি পার করে দিলেন। উদয়ন গুহ ওই কোচবিহারে 57 ভোটে হেরেছিলেন। 4 মাসের মধ্যে বিরাট পাল্টে গেছে মানুষ হঠাৎ। হ্যাঁ, 4 মাসের মধ্যে, সেখানে 6 মাসের মধ্যে ভোট হয়েছিল, সেখানে 1 লাখের বেশি ভোটে জিতেছিলেন। এই কিউট রেজাল্ট হয়েছে, আমি বলবো কিউট রেজাল্ট। আপনি যেটা দেখাচ্ছেন না, পুরো ছক্কা, একদম ছক্কা ভোট। আমি বলছি এই ভোটে এই সরকার পুরো ছক্কা দিয়েছে। আপনার কথা, আমি একটা কথা বলি, দেখুন এখানে কোনো ভোটই হয়নি। এই যে আরজি করে রিয়াকশন নেই, আরে মানুষ ভোট দিতে পেলে তো রিয়াকশন। মানুষ যদি ভোট না দিতে পারে, আপনি বললেন প্রকল্পের ভোট, আমি আপনাকে একটা জিনিস বলি, 2 কোটি বোধহয় 33 লাখ মানুষ লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। তাদের একটা বড় অংশ তারা মহিলা, এবং সেই মহিলারাও কিন্তু লক্ষ্মী ভান্ডার পান। আবার যারা আমাদের ভোট দেননি তারাও আমাদের রেশন খান। কোনোটাই আমাদের বলাটা ভুল হচ্ছে হয়তো, পুরোটাই পাবলিক মানি, কোথাও রাজ্য সরকার, কোথাও কেন্দ্র সরকার, কিন্তু এটা কেউ দিচ্ছে না, সরকার দিচ্ছে। আমি বলছি দেখুন, আপনাদের এডিটোরিয়াল পলিসিতে এগুলো হয় যে আপনি শুরু করেছিলেন, মমতায় বাজিমাত করলো সিন্ধে, আর অভিষেকেই বাজিমাত প্রিয়াঙ্কা। এগুলো সমস্তটাই আইবাস। আমি আপনাদের কাছে বলি, এই ভোট এই রাজ্যে এমন ভাবেই হয়েছে, কি সিপিএম জামানায়, কি আজকের অবস্থা। কিন্তু তারপরে দাঁড়িয়ে আপনারা 26 নিয়ে কনফিডেন্ট, একদম পালাবদল হবে। একদম বুঝিয়ে বলছি। আপনি একটা কথা বলুন, 2021 এ যেরকম 200 পার করার কথা আপনারা বলেছিলেন। আমি আপনাকে একটা কথা বলছি, যে কেন্দ্রে উদয়ন গুহ 57 ভোটে যে কেন্দ্রে হেরেছিলেন, আপনি বলুন তারপরে 4 মাস বাদে ভোট হতে সেই কেন্দ্র থেকে উনি 1,20,000 1 লাখ কত হাজার ভোটে উনি কি করে জিততে পারেন? আমি এবার ওই দেবাংশু রেডি হয়ে আছে, ও নিশ্চয়ই বলবে কেন্দ্রীয় বাহিনী কি করে জিততে পারেন। আমার মনে হয় দেবাংশু থেকে উত্তরটা নিয়ে না, আমি বলে দিই, ওর কথাটাই বলছি যে কেন্দ্রীয় বাহিনী ডাইনি ভোট বলে, এগুলো সব আইওয়াস। আমরা বুঝি কেন্দ্রীয় বাহিনীকে নিয়েছে ঘরে বসিয়ে রেখে ভোট হবে না। এখানে ভোট হয়নি। আজকে যেটা আসলে আমরা করছি না, এই যে আমরা অভয়ার মৃতদেহের পোস্টমর্টেম নিয়ে অনেক বিতর্ক করছি, এটাও হচ্ছে গণতন্ত্রের মৃতদেহের পোস্টমর্টেম। এটা গণতন্ত্রের মৃত্যু আজকে। হ্যাঁ নিশ্চয়ই কিছু লোক তো উল্লাস করবে, সব দেখলে কিছু শকুনের উৎসব পালন করতে ইচ্ছেই হয়। দেবাংশু,
আচ্ছা, আমি বলছি মুরত থাকলে জেতা যায়, জানেন তো? কারণ বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রথম বাই ইলেকশন জিতেছিল বসিরহাট দক্ষিণ। শ্রমিক ভট্টাচার্য জিতে বিধানসভায় গিয়েছিলেন। সেই বসিরহাট দক্ষিণ যখন বিজেপি জিতেছিল তখন তো সজল বাবুর মতো লোকজন কেউ এসে বলেননি আর বাইপোল মানে তো শাসকই জিতবে। কদিন আগে আপনি যেটা নিয়ে বারবার উল্লেখ করলেন, সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিতেছিল কংগ্রেসের, আর 1-2 ভোটে নয়, প্রায় 24,000 ভোটে তৃণমূলকে হারিয়েছিল। যদিও সেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে আবার তৃণমূল 40,000-এর কাছাকাছি লিড পেয়েছে। তো হারানোর ক্ষমতা থাকলে হারানো যায়। এবার বাকি রইল সজলদার কথা। দেখুন, ন্যাশনালে উঠোন বাঁকা এ কথা আমি বলবো না। আরে সজলদা, আমি বাইরে রয়েছি, আমি তোমার সময় বলিনি, পুরো ছক্কা আমি তোমার সময় বলিনি, প্লিজ আমার সময় বলো না। হ্যাঁ, বাইরে না একদম বলবো না। আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে নাচ না এলে উঠোন বাঁকা এই কথাটা আমি বলবো না। আমি শুধু এই কথাটা বলবো যে আজকে সকালবেলাও তালডাংরার বিজেপির প্রার্থী এবং মাদারিহাটের বিজেপির প্রার্থী তারা দুজনেই ক্যামেরার সামনে এসে দাবি করেছেন যে যেভাবে নির্বাচন হয়েছে আমরা নিশ্চিত আমরা জিতবো। এখানকার একজন লড়াইটা তো মানুষ জেতার জন্য করে, সেই কনফিডেন্সটুকু মনে নিয়েই তো পারফর্ম করতে হয়। তারা যদি এটা বলে থাকে, এটাতে আমি কোনো আলাদা কিছু, এটা খুব মানে খুব ব্যতিক্রমী একটা কথা বলেছেন, এটা কিন্তু আমি দেখছি না। এটা ব্যতিক্রমী এই কারণেই, যদি এই কথাটা ইলেকশনের আগে বলতো তাহলে এই কথার দ্বারা তার ভোটাররা ইনফ্লুয়েন্স হতে পারতো। ইলেকশনের পরে সে এই কথাটা বলছে মানে সে তো জেনে গেছে ভোট কেমন হয়েছে। ভোট যদি মনে হয় খারাপ হয়ে থাকে তাহলে তো আমি শুরু থেকেই বলে দেবো যে এই ভোট ভালো হয়নি, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই, মানুষ ভোট দেয়নি। সে আমি আজকের সকালবেলা রেজাল্টের দিনের সকালবেলাও আমি বলবো আমরা কনফিডেন্ট, আমরা জিতছি। আর তারপর রেজাল্টের দিনে বিকেলবেলা সজল ঘোষ টিভিতে এসে বলবে মানুষ ভোট দিতে পারেনি। আপনি কটা ছাপ্পার ঘটনা আপনার ক্যামেরায় দেখাতে পেরেছেন? কটা টিভি চ্যানেল দেখিয়েছে ছাপ্পার ঘটনা? 2-1টা জায়গায় ধাক্কি হয়েছে। ওই ধাক্কি মানেই কি রিগিং হয়ে গেল, বুথ দখল হয়ে গেল, ছাপ্পা হয়ে গেল? মাদারিহাটে কটা বুথে বিজেপি রিপোলিং চেয়েছে? আমি সজলদার কাছে জানতে চাই, মাদারিহাট, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা কটা বুথে বিজেপি রিপোল চেয়েছে? আচ্ছা দেবাংশু, আমি সজলদার কাছে যাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সন্দীপা এসেছেন কংগ্রেসের তরফ থেকে। স্বাগত সন্দীপা আপনাকে। অতনু চ্যাটার্জিও রয়েছেন। আমি দুজনের থেকে খুব ছোট ছোট করে